আজকের তোমরা শিরোনাম দেখেই বুঝতে পারছো আমরা কি করতে যাচ্ছি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ভর্তি পরীক্ষার বাংলা অংশ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তোমরা একদম পরীক্ষার খুবই সন্নিকটে চলে আসছো। তোমাদের প্রিপারেশন আমি আশা করি যে তোমরা অলরেডি একটা গোছানো প্রিপারেশন নিয়েছো। আর যদি এখনো নিয়ে না থাকো, সময় খুবই সংক্ষিপ্ত, এর ভিতরে একদম গুছিয়ে নিয়ে নাও। তো আজকে আমরা বাংলার উপরে তোমার প্রিপারেশন কেমন হওয়া উচিত এ বিষয়ে নিয়ে আলোচনা করব। এবং প্রথমে আমি কিছু এমসিকিউ সাজিয়ে রেখেছি, এগুলো একদম এক্সপ্লেনেশন সব ব্যাখ্যা করব। তারপর একদম ভিডিও শেষের দিকে বলে দিব তোমাদের কি কি পড়া উচিত এই সময়ের মধ্যে। তো ঠিক আছে, দেরি না করে আমি শুরু করে নিই। প্রত্যেকটা এক্সপ্লেনেশন থাকবে। এক্সপ্লেনেশন গুলো একটু বোঝার চেষ্টা করবে তোমরা প্রত্যেকটা। যে অনেকে আবার প্রশ্ন করছে যে ভাইয়া, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কি বিগত সালের প্রশ্নগুলো কি রিপিট হয়, কি রিপিট হয় না? আমি বলবো শাহজালাল বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের একটা ইউনিক বিশ্ববিদ্যালয়, যেখানে সাধারণত প্রশ্ন রিপিট হয় না। আর যদি রিপিট হয় না মানে হচ্ছে একদম রিপিট হয় না, ব্যাপারটা এরকম বলাটাও ঠিক হবে না। আর রিপিট হয় না বলতে হচ্ছে তোমার যেই লেভেলের প্রশ্ন বিগত বছরগুলোতে আসছে, এর ঠিক আশেপাশে থেকে প্রশ্ন আসবে। মানে এইগুলো তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো তুমি অ্যানালিসিস না করো, তাহলে কিন্তু তুমি গিয়ে তোমার এক্সাম হলে গিয়ে ভালো করে তুমি অ্যান্সার করতে পারবে না। এই জন্য তোমার উচিত হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো ভালো করে সলভ করা। কারণ বিগত সালের প্রশ্নগুলো সলভ করলে এরকম না আসলেও ঠিক এর সাথে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিবে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলে তুমি কিন্তু তখন পারবে যদি তুমি সলভ করে থাকো। তো আজকের প্রশ্নগুলো সলভ করবো আমরা। সলভ করার পরে তুমি বুঝতে পারবে যে তোমার কয়টা হয় না হয়, তুমি কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এবং পরবর্তী তোমাকে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত ওইটা আমি একদম বলে দেবো একদম শেষের দিকে। তো চলো, প্রথম কোয়েশ্চেনটা এখানে দেখো আমরা কি রেখেছি। এখানে একদম 1 নম্বর কোয়েশ্চেনে লেখা রয়েছে তমিশ্রা। তমিশ্রা শব্দের অর্থ কোনটি? তো শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রত্যেকটা এমসিকিউর জন্য 5টা অপশন দেওয়া থাকে, এই জন্য আমি 5টা অপশন দিয়ে রেখেছি এখানে। প্রথমটা হচ্ছে নাট্যাভিনয়, তুষামোদ, অপশন সি মনোরঞ্জন, অন্ধকার, আনন্দ দ্বারা। এখানে তোমরা হয়তো অনেকে মুখস্থ অলরেডি আছে তোমাদের অ্যান্সার কোনটা। আর যদি এখনো মুখস্থ নাই থাকে তমিশ্রা শব্দের অর্থ কোনটি, তাহলে আমি তোমাকে একটু টেকনিক দিয়ে মনে রাখতে সহযোগিতা করতে পারি। তমিশ্রা মানে দেখুন লাস্টের দিকে শ্রা রয়েছে, মানে বিশ্রামের মতো কোনো একটা সাউন্ড আসতেছে। আর বিশ্রামটা সাধারণত আমরা কখন নিই? রাত্রের বেলা। তার মানে এটা তমিশ্রার সাথে আমরা মিলিয়ে নিতে পারি, এটার সাথে হচ্ছে অন্ধকার। ঠিক আছে, তার মানে আমাদের উত্তর হচ্ছে অপশন বি। ধরো আমার ল্যাঙ্গুয়েজটা এখানে বাংলা করা রয়েছে, আমি এটা ইংলিশ করে নিচ্ছি। ওকে, তার মানে আমাদের অ্যান্সার হবে অপশন গুড। তারপরে হচ্ছে যে শিউলিমালা। শিউলিমালা কাজী নজরুল ইসলামের, ওকে দাঁড়াও আমি একটু জুম করে দিই, তখন তোমাদের দেখতে সুবিধা হবে। ওকে, এখন তোমরা আমাকে জানিয়ে দাও দেখতে কেমন হয়। এখন আশা করি দেখতে ভালো লাগবে, বড় দেখাবে। হ্যাঁ, শিউলিমালা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? এটা কি উপন্যাস নাকি গল্প নাকি কবিতা নাকি নাটক নাকি প্রবন্ধ? দেখতে পাওয়া যায় কাজী নজরুল ইসলাম সামনের যে এক্সাম, যে কোনো এক্সামের জন্য কাজী নজরুল ইসলাম খুবই গুরুত্বপূর্ণ ফিগার। কাজী নজরুল ইসলামের প্রত্যেকটা রাইটিং সাহিত্যকর্ম আমাদের জানা উচিত, প্রত্যেকটা কোনটা কোন ধরনের ওইটাও আমাদের জানা উচিত। এরকম কিন্তু কোয়েশ্চেন হয়ে থাকে ইউনিভার্সিটিতে। প্রথমত শিউলিমালা। শিউলিমালা উপন্যাস না, উপন্যাস না। কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো হচ্ছে কুহেলিকা, মৃত্যুকুদা এবং বাঁধনহারা। আর গল্প, হ্যাঁ, কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থের মধ্যে কিন্তু শিউলিমালা একটা রয়েছে। শিউলিমালার গল্প গ্রন্থ থেকে একটা গল্প রয়েছে শিউলিমালা। মানে গল্প আমরা নিতে পারি ওইটা, শিউলি। কবিতা, শিউলিমালা কোনো কবিতা না, নাটক না, প্রবন্ধও না। কাজে ওইটা যদি আর একটু সহজে তোমরা মনে রাখতে চাও, আমার কবি নোট করা আছে কিভাবে কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম মনে রাখতে হবে। তোমরা এখানে দেখতে পারো। এই যে দেখো কাজী নজরুল ইসলামের তোমার হচ্ছে গল্পগুলো মনে রাখার জন্য আমি টেকনিক দিয়ে রেখেছি। আর শিউলিমালা, রিক্তের বেদন এবং বেতার দান এগুলো হচ্ছে তার গল্প গ্রন্থ। আর টেকনিকটা হচ্ছে শিউলিমালা রিক্তের বেদন গল্প পড়ে ব্যথা পায়, শিউলিমালা রিক্তের বেদন গল্প পড়ে ব্যথা পায়। তার মানে শিউলিমালা হচ্ছে একটা তার গল্প গ্রন্থ। ঠিক আছে। আর তার যে উপন্যাসগুলো আছে এগুলো মনে রাখা, আমি বলেছি এগুলো উপন্যাস কি কি? কুহেলিকা, মৃত্যুকথা, বাদনহার। তুমি টেকনিক মনে রাখতে পারো। কুমৃত্যুতে বাদনহারা। কুদি মানে হচ্ছে কুহেলিকা, মৃত্যু হচ্ছে মৃত্যুকুদা, তারপর হচ্ছে বাদনহারা। এবার তুমি মনে রাখতে পারো। আর তার যে তোমার কাব্যগ্রন্থগুলো আছে এগুলো তুমি একটু দেখে নিতে পারো। তার কাব্যগ্রন্থগুলো হচ্ছে ফণিমনসা, সন্ধ্যা, চক্রবাক, প্রলয়শিকা, সাম্যবাদী, সর্বহারা, বিশ্বের বাসী, নির্জন, অগ্নিবীণা, সিন্ধু হিন্দুল, বাঙ্গার গান। এগুলো তুমি যে টেকনিকে মনে রাখতে পারো সেটা হচ্ছে ফণিমনসা সন্ধ্যা ধারায় বহু চক্রবাক, প্রলয়শিকা জেলে তারা গায়ে শাকে শাক, সাম্যবাদীর কবি তুমি, তুমি সর্বহারা, বিশ্বের বাসী বলে তুমি ধ্বনিতে নির্ঝরা, অগ্নিবীণার কবি তুমি, তুমি সিন্ধু হিন্দুল, বাঙ্গার গান গেয়ে গেলে ওহে নজরুল।
এর প্রত্যেকটা কিন্তু তার যে কাব্যগ্রন্থগুলো আছে এগুলো আমি একটা ছন্দের মাধ্যমে তোমাকে এগুলো আমি রেখে দিয়েছি। তাছাড়া তোমার মেইন ফোকাস হচ্ছে এগুলো মনে রাখবা, তুমি যেভাবে ইচ্ছা তুমি সেভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। তার মানে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে শিবনী মালা কাজী নজরুল ইসলাম হচ্ছে একটা গল্প গ্রন্থ, তার মানে অপশন বি। ওকে, কোয়েশ্চেন নাম্বার সি তে যাই। বিশ্বাসের পাথরে যেন, ওকে এটা আমাদের একটা বাহিরে চলে যায়, একটা আমাদের জুম আউট করা লাগবে। হুম, বিশ্বাসের পাথরে খোদাই সেচুক। এখানে খোদা বলতে কিন্তু সৃষ্টিকর্তা না, খোদাই মানে হচ্ছে এখানে, মানে আমরা যখন কিছু আর্ট করি, কোনো কিছু খোদাই করে, কোনো কিছু গর্ত করে, এখানে এই গর্ত মানে হচ্ছে খোদাই। এখানে খোদাই মানে আবার স্রষ্টাকে বুঝে নিও না কেউ। বিশ্বাসের পাথরে যেন, খোদাই সেচুক, এর ব্যাকে কোন ধরনের অলংকার ব্যবহৃত হয়েছে? সন্দেহ, সন্দেহ কোনো ধরনের অলংকারই না। রূপক একটা অলংকার, অনুপ্রাস একটা অলংকার, উপমা একটা অলংকার, উৎপ্রেক্ষা একটা রূপক মানে হচ্ছে কম্পেয়ার, তুলনা করা। তারপরে এটার মধ্যে কোনো ধরনের তুলনা করা হয়নি, বিশ্বের প্রধান ক্ষুধাই সূচক। অনুপ্রাস উপমাও করা হয় নাই। উপমা হচ্ছে ইংরেজিতে এটাকে বলা হয় মেটাফোর, উপমা এটাকে বলা হয় থাকে তোমার কি সিমিলি। উৎপ্রেক্ষা, উৎপ্রেক্ষা মানে হচ্ছে তোমার যেতটুকু আশা করা, আশা থেকে আশাব্যঞ্জক হওয়া বা সন্দেহের জোগাড় হওয়া, এটাকে বলা হয় উপেক্ষা। এখান থেকে এই উক্তিটা হচ্ছে লাল সালু উপন্যাসের মজিদ ক্যারেক্টারকে নিয়ে। মজিদকে সব গ্রামের মানুষ সবাই প্রথমে ভালোবেসেছিল, তারপরে দেখছে না, মজিদ এক ধর্ম ব্যবসায়ী। আশায় তারা এখানে কি হয়েছে, আশায় নিরাশ হয়েছে, এই জন্য এই অলংকারটা হচ্ছে উৎপ্রেক্ষা। কোয়েশ্চন নাম্বার 4। অপরিচিতা গল্পে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বাক্যাংশে ব্যবহৃত হয়েছে, কি ব্যবহৃত হয়েছে? অন্নপূর্ণা, অন্নপূর্ণা হচ্ছে অন্নতে পরিপূর্ণ, এখানে হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের আহ দেবী দুর্গাকে এখানে আনা হয়েছে অন্নপূর্ণা, যিনি অন্নের পরিপূর্ণ, তিনি হচ্ছেন দেবী দুর্গা। গজানন মানে অননে আননে যার গজ রয়েছে, এখানে গণেশ, যারা মুখে কি রয়েছে, হাতির সুর রয়েছে, হাতির মুখের মতো গজানন। ছোট ভাইটি, ছোট ভাইটা হচ্ছে গণেশের ছোট ভাই হচ্ছে কার্তিক। কার্তিক ছিল খুবই মানে আরামপ্রদ একটা মানুষ, তার সাথে তুলনা করা হয়েছে অপরিচিতা গল্পের নায়ককে নিয়ে। তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে অপরাজিতা গল্পের নায়কের নাম কি। ঠিক আছে, হ্যাঁ, অপশন এ রয়েছে প্রশংসার্থে, অপশন বি ব্যঙ্গার্থে, স্নেহার্থে, কৌতুকার্থে, অন্য অর্থে। এটা হচ্ছে তার সাথে ব্যঙ্গার্থে, অপরিচিত গল্পের নায়কের নাম হচ্ছে অনুপম, অনুপমের সাথে ব্যঙ্গার্থে এটা ব্যবহৃত হয়েছে। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে বি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 এ দেখো কি বলা রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 5 এ বলা রয়েছে গড়ে বাইরে গ্রন্থের রচয়িতাকে। গড়ের বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নাকি কাজী নজরুল ইসলাম? এটা তোমরা আমাকে বলে দাও, তাই এই গ্রন্থের রচনাটা কি, রচয়িতা কে? এই গ্রন্থের রচয়িতা হচ্ছে গড়ের বাইরের, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা উপন্যাস, তার মানে এটার অ্যান্সার হবে অপশন এ। এখন হচ্ছে আমি কিভাবে বলে দিলাম এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস, এটা শুধু উপন্যাস না এবং একটা রাজনৈতিক উপন্যাস। তৎকালীন সময়ে ব্রিটিশ এবং যে আমাদের যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল তার মধ্যে একটা কনফ্লিক্ট ছিল, এটা নিয়ে তিনি লিখেছেন গড়ের বাইরে। তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের এগুলো মনে রাখার জন্য আমার টেকনিক রয়েছে, তুমি এগুলো ফলো করতে পারো। দেখো এখানে যে প্রথম যে কাব্যগ্রন্থ, যেহেতু আমাদের উপন্যাস, তো প্রথমে উপন্যাসটা একটু দেখি, তার উপন্যাসগুলো কি কি রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস রয়েছে নৌকাডুবি, রয়েছে গোড়া, গোড়াও একটা রাজনৈতিক উপন্যাস, চার অধ্যায়, চতুরঙ্গ, যোগাযোগ, রাজর্ষি, গড়ের বাইরে। এটা পটভূমি হচ্ছে ব্রিটিশ ভারতের রাজনীতি, এই যে গড়ের বাইরে ওইটা কিন্তু এখানে আমাদের কোয়েশ্চেনে রয়েছে। চুকের বালি, শেষের কবিতা, শেষের কবিতা খুব একটা ইম্পর্টেন্ট, অনেকে শেষের কবিতা দেখে এটা কাব্যগ্রন্থ ভাবতে পারে, কিন্তু এটা হচ্ছে একটা উপন্যাস, কাব্য উপন্যাস। তো এটাকে তুমি কিভাবে মনে রাখতে পারো, বলতে পারো নৌকাডুবি, মরেছে গুড়া, বানু সিংহের মেয়ে। বানু সিংহ কিন্তু আমার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কি নাম, সম্ভবত বাবার নাম নাকি দাদার নাম, এক্সাক্ট আমার মনে পড়ছে না, তবে তার একজন আত্মীয়। নৌকাডুবি, মরেছে গুড়া, বানু সিংহের মেয়ে, চার অধ্যায় লিখে যায় চতুরঙ্গের গায়ে, যুগাযুগের খুঁজে তাই রাজর্ষির ছেলে, ঘরে বাইরে থেকে সে মরছে ধীরে ধীরে, সুখের ভালি বনিয়া যায় শেষের কবিতায়, বসুধায় বাঁচিবে নারী, করে হায় হায়। এভাবে তুমি তার উপন্যাসগুলো খুব সহজে মনে রাখতে পারো। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট কোয়েশ্চন মুভ করি। আর মানে এটার উত্তর হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, মানে অপশন এ। প্রণয় ছিল পরিণয় হইল, আর কি আশা? এই বাক্যে কি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? শব্দের অর্থ কোনটি?
ধরো আমি একটু জুম আউট করে নিচ্ছি। কোথায় গেল জুম? ওকে, ওকে, এখন আশা করি হয়েছে নাকি হয় না এখন। প্রণয় ছিল, পরিণয় হইল, আর কি আসা, এই বাক্যে কি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপশন এ যোজক পদ, অপশন বি বিশেষ্য, অপশন সি সর্বনাম, অপশন ডি ক্রিয়া বিশেষণ, অপশন ই বিশেষণ। এখানে প্রশ্নটি এসেছে পদ প্রকরণ থেকে। এখানে কি দ্বারা কি বোঝানো হয়েছে? কি সাধারণত ব্যবহৃত হতে পারে সর্বনাম হিসেবে অথবা যোজক হিসেবে? যোজক মানে হচ্ছে ইংলিশের কনজাংশন, সর্বনাম মানে হচ্ছে প্রনাউন। আর ক্রিয়া বিশেষণ কখনো বিশেষণ সেটা হতে পারে যখন নাউনকে বিশেষায়িত করবে। তো এখন এখানে সে কাউকে বিশেষায়িত করেনি, এই জন্য সেটা বিশেষণ না, ক্রিয়া বিশেষণ না। যোজক কখন হইতো? যোজক হইতো যখন একটা কয়েকটা ক্লোজ বা কয়েকটা খন্ড বাক্যকে যুক্ত করতো, তখন তো সে এরকম কোনো খন্ড বাক্যকে যুক্ত করেনি। তো এখানে যোজক হওয়ার যোজক পদ হওয়ার সম্ভাবনা আমার নেই। কারণ বিশেষ্য, বিশেষ্য মানে মানে কোনো কিছু নাউন, কোনো কিছু নাম, কোনো কিছু নাম, নাম হতে সে বোঝায়নি। আর সর্বনাম হয় কি নাউনের পরিবর্তে কিছু বোঝাবে, কি আশা, প্রণয় ছিল পরিণয় হইলো, পরিণয়ের মধ্যে কিছু একটা জিনিসকে সে এখানে মিন করতেছে। এই জন্য কি দ্বারা এখানে সর্বনাম হবে, কোনো কিছু পরিবর্তে সে ব্যবহৃত হচ্ছে। তার মানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অ্যান্সার সি। তোমাদের মনে রাখার জন্য আমি একটু বলে দিচ্ছি যে হচ্ছে পদ প্রকরণ আগের বা পুরাতন বইগুলোতে ছিল 5 প্রকার, কিন্তু বর্তমান যে বইগুলো আসছে সেই বইগুলোতে পদ প্রকরণ ঠিক ইংলিশের মতোই, যেভাবে পার্টস অফ স্পিচ 8 প্রকার, পদ প্রকরণ ঠিক 8 প্রকার। কোয়েশ্চেন নাম্বার 7, শৃঙ্খলা শব্দের বানানে এর স্থানে অনুস্বার হবে না, কারণ শব্দটি কি? শব্দটি কি কিসের কারণে এখানে না হয়ে হবে এবং অনুস্বার হবে না? ভবিষ্যৎ অনুজ্ঞা নয় একদমই কারণে, সমাসবদ্ধ নয় এরকম কিছু কারণে, দ্বিরুক্ত নয়, সন্ধিবদ্ধ নয়, প্রত্যয়ান্ত নয়। তো এটা সঠিক অ্যান্সার হবে শব্দটি হচ্ছে সন্ধিবদ্ধ নয়। সন্ধিবদ্ধ ক্ষেত্রে আমরা জানি যেখানে সন্ধি রয়েছে, সন্ধির ক্ষেত্রে অনুস্বার হয়। যেমন আমরা এক্সাম্পল হিসেবে কি নিতে পারি? ধরো আমি ওয়ার্ড বক্সে কিছুটা নিয়ে নেই, যেমন আমরা নিয়ে নিলাম একটা সন্ধিবাচক শব্দ, আমরা এখানে নেই এক্সাম্পল হিসেবে, আমি ল্যাঙ্গুয়েজটা ঠিক করে নিলাম। মনে করো সম, সম যোগ লাভ, তখন কি হয়ে গেল? সমযোগ লাভ সমান হয়ে গেল সংলাভ। কি হয়ে গেল? সংলাভ, লাভ। এখানে দেখো সন্ধির ক্ষেত্রে কি হচ্ছে, ম পরে রয়েছে কি ল, এই যে দুইটা যুক্ত হয়ে সংলাপ হয়, সমযোগ লাভ সমান সংলাপ হয়। যখন কি হয় সন্ধিবাচক হয়, সন্ধিবদ্ধর ক্ষেত্রে এরকম অনুস্বার হয়, কিন্তু সন্ধি ছাড়া হলে সেখানে উ হয়। তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের সন্ধিবদ্ধ নয়। কি হবে এটা সঠিক উত্তর? অপশন আমি একদম উত্তর এখানে রেখেছি, সন্ধিবদ্ধ নয়, মানে সঠিক অ্যান্সার হবে অপশন ই। ওকে, ল্যাঙ্গুয়েজটা আবার ঠিক করে নিচ্ছি, অপশন ই হবে সঠিক অ্যান্সার। তারপরে নেক্সট কোয়েশ্চনে মুভ করি আমরা। কোয়েশ্চন নাম্বার 8, মামুন সুমনকে একটি বই দিয়েছে, এই বাক্যটি কোন ক্রিয়ার সফল উদাহরণ? প্রযোজক, প্রযোজক মানে যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করানো, যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, সেটা এখন প্রযোজক ক্রিয়া রয়েছে, কিন্তু এটার মধ্যে এরকম কিছু নেই। কিন্তু মামুন সুমনকে বলছে, সে নিজে নিজে দিয়েছে, সে সুমনের মাধ্যমে কিছু করায়নি, তার মানে এটা প্রযোজক ক্রিয়া হচ্ছে না। অকর্ম, যার কোনো ক্রিয়া নেই, সুমন একটা বই দিয়েছে, কি দিয়েছে তার প্রশ্ন করে, কিন্তু অবজেক্ট পাচ্ছি, মানে আমরা কর্ম পাচ্ছি, তার মানে অকর্মক না, সকর্মক। হ্যাঁ, এটা সকর্মক হবে, কর্ম রয়েছে। তবে দ্বিকর্মক, সকর্মক ক্ষেত্রে বেস্ট অপশন হবে দ্বিকর্ম। কর্ম রয়েছে কিন্তু কর্ম দুইটা, এটা এক কর্মক নাকি দ্বিকর্মক আরো ক্লিয়ার করতে গেলে তখন আমাদের দ্বিকর্মক আনসারটা চুজ করতে হবে। অসমাপিক ক্রিয়া না, ওইটা হচ্ছে না সমাপিক ক্রিয়া, তার মানে এটা সঠিক উত্তর হবে আনসার অপশন ডি। কোয়েশ্চন নাম্বার 9, বলা হয়েছে সিলেটে বহু চা বাগান রয়েছে, এই বাক্যের নেতিবাচক রূপ কোনটি? নেগেটিভ, অ্যাফার্মেটিভ নেগেটিভ যেটা আমরা ইংলিশে জানি, ওইটার নেগেটিভ রূপ কোনটি?
বহু আমাদের হচ্ছে নেগেটিভ করতে গেলে আমাদের বহু এর বিপরীত শব্দ আমাদেরকে নিতে হবে, তার সাথে নট শুধু যোগ করতে হবে। সিলেটে তেমন চা বাগান নেই, মানে এটা বলছে একবারে চা বাগান কিন্তু অর্থ ঠিক রেখে আমাদের শুধু বাক্যটা পরিবর্তন করতে হবে। প্রথমত বলতে সিলেটে তেমন চা বাগান নেই, কিন্তু না, এটা তো অর্থ ঠিক রাখছে না, সিলেটে প্রচুর চা বাগান আছে। সিলেটে চা বাগান নেই, এটা তো হচ্ছে না। সিলেটে চা বাগানের অভাব নেই, এটা খুব কাছাকাছি আছে, কিন্তু অভাবটা কিন্তু চা বাগান বহু এর বিপরীত শব্দ না, বহু এর বিপরীত শব্দ হচ্ছে কম, এর অভাব তো এখানে আসবে না। সিলেটে চা বাগান নেই এমন নয়, এটা কাছাকাছি কিন্তু সঠিক উত্তর নয়। সিলেটে চা বাগানের সংখ্যা কম নয়, কম রয়েছে, নয় রয়েছে, এটা হচ্ছে এটা সঠিক অ্যান্সার। বহু এর বিপরীত শব্দ হচ্ছে কম, এই জন্য আমি এটা হাইলাইট করে দিচ্ছি, বহু প্লাস এটার সাথে হচ্ছে কম। ঠিক আছে, ওকে। কোয়েশ্চেন নাম্বার, তার মানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ই। কোয়েশ্চেন নাম্বার 10, যখন সে খবরটা শুনেছে তখন সে আনন্দ পেয়েছে, এই বাক্যটি, বাক্যের ধরন কোন ধরনের? যৌগিক বাক্য নাকি জটিল বাক্য নাকি সরল বাক্য নাকি মিশ্র বাক্য? জটিল এবং মিশ্র কিন্তু একই। যে দুইটা যেহেতু আছে, তার মানে এটা প্রথম মানে একটু তোমাকে কনফিউশনের মধ্যে হয়তো ফেলে দিবে, অথবা এখানে তোমাকে কনফিউশনে ফেলে দেওয়ার মতোই। যখন সে খবরটা শুনেছে তখন সে আনন্দ পেয়েছে, যৌগিক বাক্য, যৌগিক বাক্য হবে যখন কিন্তু থাকবে, তবে থাকবে, যখন দুইটা আলাদা আলাদা ভাবে বাক্য থাকবে, একদম দুইটা স্বাধীন বাক্য, ঠিক আছে, তখন হয় যৌগিক বাক্য। আর জটিল বাক্য মানে সাধারণত এই যে অন্তস্থ জ, এই শব্দগুলো সাধারণত যেমন তুমি দেখবা, তখন সেটা হয় যখন এবং তখন। যখন তখন থাকলে এটা হয়ে যায় তোমার জটিল বাক্য। যেহেতু অপশন বি এবং অপশন ডি দুইটাই সঠিক অ্যান্সার, তো আমরা এখানে প্রথম অ্যান্সারটাকে নিয়ে নিতে পারি, অপশন বি হবে সঠিক অ্যান্সার। ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চনে যাই। কোয়েশ্চন নাম্বার 11, মোহাম্মদনগরে যাইবেন কে কে, বাক্যে কে কে কোন অর্থে ব্যবহৃত হয়? ধারাবাহিকতা, না তো ধারাবাহিকতা তো হয় না। তারপরে সমষ্টি, বহুত্ব, ব্যক্তি এবং প্রশ্নবোধক। যেহেতু এখানে একের অধিক দ্বারা কিন্তু বোঝাচ্ছে কে কে, মানে একের চেয়ে বেশি, তার মানে এখানে সঠিক অ্যান্সার হবে বহুত্ব। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর 12, হাপন শব্দের অর্থ কি? এটা একদম মুখস্থ, এটা নিয়ে বোঝানোর কিছু নেই। হাপন মানে হচ্ছে বালক। বা তুমি এটা যদি সঠিকভাবে যদি মনে রাখতে চাও, যদি বলো যে ভাইয়া এটা আমাকে টেকনিক দাও একটু মনে রাখা, তখন আমি বলবো হাপন মানে তুমি এভাবে মনে রাখতে পারো যে হাফ প্যান্ট পরে সাধারণত বাচ্চারা পরে, বালক ছেলেরা, তখন তুমি এটার সাথে বালক ম্যাচ করে নিতে পারো। কোয়েশ্চেন নাম্বার 12। ওকে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 13 এ আমরা মুভ করি। কোয়েশ্চেন নাম্বার 13, এর মধ্যে কোন প্রকার গান কেবল বর্ষাকালে পরিবেশিত হয়? গাজির গান, সারি গান, যাত্রা গান, গাটু গান, বাউল গান? একমাত্র বর্ষাকালে পরিবেশিত হয় গাটু গান। এটা সাধারণত সিলেট এবং মাইমানসিংহ অঞ্চলে গাওয়া হয়। তুমি এটাকে মনে রাখতে পারো যে গাটু মানে হচ্ছে ঘাট, ঘাট নৌকার সাথে জড়িত, বর্ষাকালের সাথে জড়িত, তার মানে হচ্ছে গাটু গান হচ্ছে একমাত্র বর্ষাকালে গাওয়া হয়। কোয়েশ্চন অ্যান্সার ডি। কোয়েশ্চন নাম্বার 11, সরি 14, এদেশের বুকে 18 বছর বয়স আসুক নেমে, এ বাক্যে 18 কি অর্থে ব্যবহৃত হয়েছে? এই কবিতাটা হচ্ছে 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্যের লেখা, কবি একজন তরুণ কবি। তার লেখায় তিনি পজিটিভ অর্থে লিখেছেন যে 18 বছর মানে বুঝে যে উদ্যমী, সাহসী, বীর, এরকম। যেন বিস্ময়বোধক না, ইতিবাচক। হ্যাঁ, নেতিবাচক মানে খারাপ, সন্দেহবাচক, প্রশ্নবাচক না, তিনি ইতিবাচক হিসাবে এটাকে ইউজ করেছেন। তার মানে অ্যান্সার হচ্ছে বি। রাম বোকা শব্দটি রাম কি অর্থে ব্যবহৃত হয়েছে? অপশন এ ছোট, অপশন বি বৃদ্ধ, অপশন সি বড়, অপশন ডি নাবালক, অপশন ই কৃত্রিম। এটা হচ্ছে বড় অর্থে ব্যবহৃত হয়েছে। কেন? আমরা জানি রাম মানে হচ্ছে বড়, যেমন আমি এক্সাম্পল হিসেবে তোমাকে আরেকটা দিতে পারি, যেমন রাম দা, দা এর মধ্যে যেটা বড় এটাকে বলা হয় থেকে রাম দা, মানে রাম মানে সেটা বড়ই ব্যবহৃত হয়, তার মানে রাম শব্দটি হচ্ছে বড় অর্থে ব্যবহৃত হয়। কোয়েশ্চেন নাম্বার 16, কোন শব্দটি দ্বারা পুরুষ ও স্ত্রী দুই বোঝায়, দুইজনকে বোঝায়? কবিরাজ মানে একদম শুধু পুরুষ বাচক নয়, এগুলো হচ্ছে শুধু পুরুষ বাচক। কবিরা, কৃতদার মানে একমাত্র শুধু পুরুষকে বোঝায়, যিনি অবিবাহিত। নদী মানে হচ্ছে স্ত্রীবাচক শব্দ, আর এটার পুরুষবাচক হচ্ছে নদ। সকা, সকাও একটা এরকম কম্বাইন্ড হয় না। তারপর শিক্ষিত, শিক্ষিত মানে সেটা হতে পারে উভয়ই, নারী এবং পুরুষ দুইজনেই বোঝায়, তার মানে এটা সঠিক উত্তর হবে অপশন ই। কোয়েশ্চেন নাম্বার 17, আমরা খুবই শেষের দিকে চলে আসছি, তোমরা অবশ্যই একটু বেশি টায়ার্ড হওয়ার কিছু নেই, একদম শেষের দিকে চলে আসছি আমরা। শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে, এই বাক্যে ক্রিয়া কি অর্থে ব্যবহৃত হয়েছে? সংস্কার মুক্ত হয়ে থাকে, কার্য সমাপ্তি না, নিরম্বরতা, আকস্মিকতা, অভ্যস্ত অনুমোদন, মানে ধীরে ধীরে হয়ে থাকে, তার মানে এটা হচ্ছে অভ্যস্ততা। যেহেতু ধীরে ধীরে হয়ে থাকে, সঠিক অ্যান্সার হবে অভ্যস্ততা, মানে অপশন ডি। পুস্তক শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? আসলে পুস্তক শব্দটি কোনো পুরুষবাচক শব্দ না, যেটা স্ত্রীলিঙ্গ হবে, এটা কোয়েশ্চন সঠিক হওয়া উচিত ছিল।
পুস্তক শব্দটি মানে হচ্ছে কি বলা যেতে পারতো, পুস্তক শব্দটি মানে ছোট অর্থে এটা কি বোঝানো হয় তাকে, ক্ষুদ্রার্থে কোনটি বলা হয় থাকে, তখন হতো পুস্তিকা। তো যেহেতু এটা কাছাকাছি উঠতো পুস্তিকা, তাই আমরা পুস্তিকা এটা নিয়ে নিলাম। পুস্তিকা, হ্যাঁ, রাইট। কোয়েশ্চেন নাম্বার 19, দিস ইজ দ্য লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট। বুদ্ধির মুক্তি আন্দোলন কোথায় সংগঠিত হয়? এটা খুব গুরুত্বপূর্ণ একটা আন্দোলন। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মোতাহের হোসেন চৌধুরী। তোমরা যেটা বই পড়া প্রবন্ধে হয়তো পেয়ে থাকবে 9-10 এর মধ্যে, ওইটা আন্দোলনটা তিনি দিয়েছিলেন ঢাকা থেকে। তার মানে সঠিক উত্তর হবে ঢাকা। এই আন্দোলনের স্লোগান ছিল কি? কি ছিল তোমরা কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবি এই আন্দোলনটা, যদি তোমরা জেনে থাকো। আজকে এই পর্যন্তই। তো আশা করি তোমরা ক্লাসটি এনজয় করেছো। আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, যাতে আমি পরবর্তীতে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের জন্য নেক্সটে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। এবং সেই পর্যন্ত অপেক্ষা করবে, এবং সাথে সাথে ভিডিওটা পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে। আর আজকে আমরা যে 19টি কোয়েশ্চেন সলভ করেছি, তুমি নিজে কয়টা পেরেছো একদম টু বি অনেস্ট তোমরা জানিয়ে দিবে কয়টা হয়েছে। এবং এটা কোনো লজ্জার কিছু নেই, যেটা হয়েছে ঠিক এক্সিট জানিয়ে দিবে, এবং তোমাদের ইমপ্রুভমেন্টের জন্য আমি কাজ করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবা সবাই। তোমাদের সবার পরীক্ষার জন্য ভালো হয়, সবাই যেন শাহজালাল ইউনিভার্সিটিতে চান্স পাও, সেই জন্য তোমাদের জন্য শুভকামনা রইল। Take care yourself. Best of luck. Bye.